আছে কোন চেক তো রয়েছে, তো ক্যাশ করে আছে। হ্যাঁ সেটা জানতে মার্কেটারি ব্যাংক কেন না না, অন্য ব্যাংক। কোন ব্যাংক খেয়াল নেই তার। এটা কি ওয়াকিল দিয়েছিল? ওয়াকিল না, আনবি 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 ওয়াকিল সাথে ছিল? না, উকিল টাকা দেওয়ার সময় সাথে করে দিচ্ছিল। ওয়াকিলের সাথে আনবিন আনবিন কখনো যায়নি স্যার? না, উকিল এমনি গেছে আমার কাছে। আমার বাসাতে গিয়েছি হ্যাঁ গেছে। একবার দুবার হ্যাঁ, মানে এই আপনি বলতেছেন যে দুইবার শুধু দিয়েছে টাকা? কোন ব্যাংকে বলেন তো স্যার, একটু মনে থাকার কথা স্যার। আমার ঠিক খেয়াল নাই, অনেকদিন আগে তো খেয়াল নেই। মানে দুইটা ব্যাংকে চেক আপনার ক্যাশ চেক দিয়েছে, আমি যে অফিসে দিয়েছি, অফিস থেকে ক্যাশ করে পাঠিয়ে ফান্ডে রাখছি, দিয়ে ওদের খরচ করা হয়েছে। পার্টি যখন আন্দোলন তখন এই টাকাগুলোকে বেশি করে দিচ্ছে নাকি স্যার? আমি আপনাকে বললাম তো যে পার্টির অ্যাকচুয়ালি বড় বড় ব্যবসায়ীরা টাকা দিত নেত্রীর হাতে, কারণ তার কাছে তারা পরিচিত থাকতে চায় এবং তার কাছে তারা কন্ট্রিবিউটার এটা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। ভবিষ্যতে যদি দল ক্ষমতা আসে, এই অ্যাডভান্টেজটা শেখ হাসিনায় দিতে পারে, অন্য রাজ্যে দিতে পারে, এটা হলো তাদের ধারণা। সেই জন্য তারা সরাসরি নেত্রীর কাছে পার্টি টাকা দেবে, সরাসরি আন্দোলন সংগ্রাম দল চালানোর জন্য। স্যার ওয়াকিল চেয়ারম্যানকেও চিনেন? হ্যাঁ চিনি। আপনার দেখা হয়েছে না, কথা হয়েছে? হ্যাঁ কথা বলি। আপনাদের এই যে গুলশান থানার গুলশান, জি। আচ্ছা, ওনার সাথে মানে মাসে কি দেখা হইতো বা দেখা হইতো? না, মাসে দেখা হতো না, এমনি খুব দু একটা অকেশনে দেখা হতো। ওনার কি পার্টির প্রতি কন্ট্রিবিউশন ছিল না কোনো? কন্ট্রিবিউশন মানে টাকা পয়সা বা না, সে পার্টির ওয়াকিল চেয়ারম্যান একটা তো কোন ব্যাংকের আছে? উনি তো একটা ব্যাংকের ডাইরেক্টর না? আমি জানি না মিউচুয়াল ব্যাংকের নাকি? সেটা আমি জানি না। আচ্ছা, তারপরে আর ওনার হাউজিং একটা আছে না, স্বদেশ প্রপার্টিজ, জানেন নাকি? আমি জানি না। স্বদেশ প্রপার্টি ডাইরেক্টর সে, ওয়াকিল চেয়ারম্যান। তারপর জানি না আসলে কোথায় কি ব্যবসা করে এটা আমি জানি না। সে অনেকদিন ছিল, কমিশনার ছিল, চেয়ারম্যান ছিল, ওয়ার্কার হিসেবে তাকে চিনি। হ্যাঁ, বাড়িদারা এলাকার চেয়ারম্যান ছিল না? হ্যাঁ, গুলশানে সে গুলশান আওয়ামী লীগের এক সময় হ্যাঁ। সেক্রেটারি পদে ছিল, এই সূত্রে চিনি আর কি। মানে আপনি যে আপনার সাথে দেখা হয়েছে না? হ্যাঁ দেখা হয়েছে, আপনার বাসায় তো গেছে? আমার সাথে একবার গেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আর এমনি বসুন্ধরা গ্রুপ থেকে কি আপনারা যে টাকা, যে কি পরিমাণ টাকা নিতেন বলেন তো একটু? আমি বললাম বসুন্ধরা গ্রুপের ছেলে আমার সঙ্গে 2 দিন দেখা করে 3 দিন দেখা করছে, একদিন পরিচিত হওয়ার জন্য, হ্যাঁ। পরে 2 দিন আসছে 3 লাখ। কি নাম ওনার? আনবির। আনবির, রাইট। আচ্ছা, কি কারণে টাকাটা দিয়েছিল সে আপনাকে? জি, কি কারণে টাকাটা দিয়েছিল? পার্টির খরচ চালানো, আপনি টাকাটা কি করেছিলেন? পার্টি খরচ চালাইছি। কি নিজে আপনি খরচ করেছেন নাকি আপনি দিয়েছেন? না, আমি আমার যে আমাদের যে অফিসে মেনটেন্যান্স অফিসে দিয়েছি টাকা, ক্যাশ চেকটা দিয়েছি, চেক ক্যাশ করে সেখানে জমা হয়েছে। চেক দিয়েছিল? হ্যাঁ, ঠিক ক্যাশ। আচ্ছা, ওয়াকিল চেয়ারম্যান আপনাকে কোনো টাকা দিত প্রতি মাসে? না হুম? না, আহ, আমার কোনো টাকা নেই। কখনো কোনো টাকা দেয়নি? আপনার পার্টি ফান্ডে রেগুলার টাকা দিয়ে? তা জানি না, কোথাও দিত কিনা জানি না, কিন্তু আমার কাছে কোনো টাকা সে দেয়নি। কখনো দেয়নি? না। আপনাকে ইয়ের কারণে, নমিনেশনের কারণে কেউ টাকা দিয়েছিল? জি না। কেউ কখনো টাকা দেয়নি কোনো? না, তাহলে এই ধরনের পার্টি ফান্ডে খরচ করার জন্য বিজনেসম্যানরা কারা কারা টাকা দিত আপনাকে? আমাকে বিজনেসম্যানরা টাকা দিত না, বললাম না, আমি বলেছি যে কেউ কখনো টাকা দেয়নি আপনাকে টাকা না, বিজনেসম্যানদের? টাকা মূল টাকাটা দিত নেত্রীর হাতে, নেত্রীর কাছ থেকে আমরা খরচ করতাম। আচ্ছা, উনি আমাদেরকে দিতেন, আমরা খরচ করতাম। আপনার জানার মতে হাইস্ট কে দিয়েছেন নেত্রীকে এই ধরনের টাকা? এটা গোপনে দিত তো, আমাদেরকে তো বলে। বাট ফ্ল্যাশ তো হয় অনেক বড় বড় ব্যবসাদার বসুন্ধরা আছে, তারপরে ওই যে আপনার ওই যে মঞ্জুর এলাই আছে, তারপরে আরো বড় বড় যে ব্যবসা লুটাস কামাল, তারপরে সালমান কোথায় টাকা এনে দিত, এককালে মিন্টু দিত টাকা এনে, এরা তো এইটা জোগাড় করতো। আপনার জানার মতে হাইস্ট কত অ্যামাউন্ট হয়েছিল এ পর্যন্ত? আমার জানা মতো জানেন, আমি শুনেছি কোনো সময় 1 কোটি, কোনো সময় 2 কোটি এবার হচ্ছে, বা ওই সেগুলো দেয় মূলত ইলেকশনের সময়। ইলেকশনের সময়? হ্যাঁ, আর অন্য সময় ধরেন 50 লাখ
বা 25 লাখ এইভাবে দিত পার্টি চালানো। স্যার আর কি শামসুলক ভাই কি ডক্টর শামসুলক ভাই চিনতেন নাকি? হ্যাঁ চিনি, চেনেন হ্যাঁ চিনি, ওনার সাথে আপনার পরিচয় কি? চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা জুয়েল সাহেব, আপনি তো এই কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বললেন হিসাবে যেটা আপনি মাসে মাসে দিতেন, যে আপনার সাথে আনবির যে ওটা একটু আবার বলেন তো। মানে কবে থেকে কি শুরু মুরু কিচ্ছা? আনবির বসুন্ধরা গ্রুপের এমডি আনবির সাহেব আমাকে নিয়ে যেত জয় সাহেবের বাসায় প্রতি মাসে 2003 সাল থেকে আপনার 2 লক্ষ টাকা করে আমাকে দিত। জোরে বলে, জোরে বলে, হ্যাঁ একটু জোরে বলে। শুরু শেষ করলো কবে? এটা স্যার ওই 2006 সাল অক্টোবর মানে 2003 থেকে তাহলে 2000 অক্টোবর দিতে পারে 3 বছর, প্রায় 35 মাস হয়। এই 35 মাসে টাকা দিচ্ছে প্রতি মাসে দিত? প্রতি মাসে ওর সময় নিয়ে যায়, তো আমি ওনার সাথে অনেক সময় নিয়ে গেছি আমাকে, তো প্রতি মাসে এসে দিয়েছি এবং আমার সামনে অনেক টাকা দিয়েছে স্যার। কত লাখ টাকা? 2 লাখ টাকা স্যার। একেবারে ফিক্সড? জি স্যার, 2 লাখ টাকা দিয়েছি। আচ্ছা, এটা গেল। আর আপনি ওনার জলি সাহেবের বাসায় যান নাই? জি স্যার, ওনার বাসায় টাকা দিয়েছে স্যার। বাসায় যেত না? চেক দিয়েছেন তো কয়েকবার মনে হয়। আমাকে আনবির নিয়ে গেছে স্যার বসুন্ধরা গ্রুপের চেক না একবারে খামের ভিতরে টাকা দিয়ে? ক্যাশ মানে আপনি থাকতেন আনবির সাহেব দিত, তাই তো? আনবির সাথে দিয়েছে স্যার। আচ্ছা। আপনার দুজনেই কি যখন আপনার খামটা হ্যান্ড ওভার করা হতো জলি সাহেবকে, তখন কি আপনি সবসময় সামনে থাকতেন? আমি সামনে থাকতাম স্যার। মানে সব মাসে আমার নিয়ে যান কয় মাসে নিয়ে যায়? এই যে যদি আপনি বলেন অনেক সময় 45 মাসের মধ্যে কয়বার আপনাকে নিয়ে যায়? আমি বলি আমার তো মনে হয় 15 বার নিয়ে গেছে আর 15 বার নিয়ে যায়নি, মানে 50% হ্যাঁ, আপনি সাক্ষী। তারপর ছিলাম আমার দেশে বাড়ি ছিলাম। জোরে বলে। আমাদের সাহেব একটু জোরে বলতে। আচ্ছা, এটা সাধারণত রাত্রে দিয়ে যায়, বেশিরভাগই রাত্রে। কটার দিকে যাওয়া হতো? রাত্রে 9-10টার দিকে, 9-10টার দিকে। তো ওনার জলি সাহেবের বাসায় যেতেন? বাসায় স্যার, গোলশানের বাসায়। গুলশানের বাসায়। হ্যাঁ। ওনার বাসাটা কত নম্বর? স্যার, আপনার বলতেছিলেন, রোড নাম্বারটা আসলে ছিল না, কিন্তু স্যার ওই যে মেন রোড থেকে ভিতরে ঢুকি 2-3 বাড়ি পরে স্যার, ওই গুলশান 2 নম্বর থেকে সোজা উত্তর দিকে হ্যাঁ। 2টা প্যাসেজ পার হয়ে পরে রাস্তা গিয়ে ভিতরে গিয়ে রাস্তা একবার এই রাস্তার উপরে দোকান Right. প্লেট থাকে স্যার, রাইট। প্লেট আছে। আমি স্যার নাম্বারটা মানে এই স্যার আসলে আছে তো নাম্বারে রাখা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। রাইট। পাই। আপনি জলিল সাহেবের বাসায় গেছেন আসলে? জি স্যার, হুম? জি স্যার, জি স্যার, অনেক জলিল সাহেবের বাসায় কতবার ঢুকছেন আপনি? স্যার, হুম? এমনি তো গেছি ওর সাথে, আর এমনিও গেছি তো সরকার, এমনি ওনার সাথে গেছি জাহাঙ্গীরের সাথে। জলিল সাহেব সরাসরি খাম নিছে না? জি স্যার। বলেন তো জলিল সাহেবের বাসার বৈশিষ্ট্য কি, ভিতরে কি কি জিনিস আছে বলেন তো দেখি। ওইসব ভিতরে ভিতরে একটা বড় ড্রয়িং আছে, আর এই পাশে একটা জোরে বলেন। এই পাশে একটা ছোট ড্রয়িং আছে, ওই ছোট ড্রয়িং এর সিলিং ফ্যান বসা থাকে, আর ওই ভিতরে ড্রয়িং রুমে গিয়ে ডিজাইন নেয়, ওই ডিগ্রি রুমটা যেটা বড় ড্রয়িং রুম এটা, এই সোহাগের হলো একটু মেরুন কালারের আর কি, ওই যে র্যাক সোহাগের ওই ভিতরের রুমটা মানে যেটাকে দিতে আর কি, আমরা যে সময় যেতে বাইরে থাকতাম। আবার এই পাশে একটা রুম আছে ছোট, ওটা মানে পাবলিক ওনার বিল্ডিং এর কালারটা কি? কয়তলায় বাসা? কালার? সব 2 এবং 3 আছে। আচ্ছা, বাসার ভিতর কেমন ছবি আছে বলেন তো? অনেক ছবি তো আছে, মানে তার ড্রয়িং তো অনেক ছবি দেখলাম। কার ছবি? রংপুর ছবি আছে, তারপর তার ওয়াইফের ছবি আছে, কোন এপে? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা অনেক ছবি দেখলাম, বিভিন্ন কাগজ ছবি আছে। আচ্ছা, ওয়াকিল সাহেব, আপনি আপনি কি ইচ্ছাকৃতভাবে কোনো আমরা চাই না যে সত্য কথা বলবেন? না স্যার, আমি একটু মিথ্যা বলবো। না, উনি কিন্তু আপনি তো ওনাকে ফাঁসাতে যাচ্ছেন না। সাথে না, দিয়ে মানে আপনি পার পাবেন, না, এটা কিন্তু না। আপনি কিন্তু তাহলে আপনি দেশের একজন ন্যাশনাল লিডার। আমি যেটা উনি কিন্তু জাতীয় নেতা। আমি স্যার চোখের সামনে যেটা দেখছিলাম আমি মিথ্যা কথা বলবো স্যার। সত্যি? যেটা গেছি স্যার আমি মিথ্যা কথা বলতে যাবো না। কারণ এটা বললেই যে আপনাকে আমরা ছেড়ে দেবো তা না। না খোদার স্যার, কসম করে যেটা এটা বললে আমরা সত্যি ছেড়ে আমি দেবো। তো স্যার আগে বলছি, আমি মিথ্যা কথা বলবো না। যেটা বাস্তব গেছি, আমি তো তাও বলছি যে আমি দেরি যাইনি, আমি গেছিলাম, আমার স্বামী টাকা দিছে, তারপরে তো আমি যেটা গেছি তার বাসায়, এটা তো মিথ্যা কথা কিছু না, মিথ্যা কথা দিয়ে বলবো। তিনি যেত ওই বাসায় যেতাম, আমরা 4 টাকা পাইছি স্যার। ওই টাকা কোথায় দিত? জি স্যার। ওই টাকা পরবর্তীতে উনি কোথায় কোথায় দিত বা স্যার, এটা স্যার
আচ্ছা, টাকা দিছে কি দেয় না সেটা হলো পরের ব্যাপার, বাট এই লোক আপনার বাসায় গেছে, ইট ইজ অফ শিওর। না, আমার বাসায় কিছু আমি সেটা আমার ওয়ার্কার, না, সেটা আমার দলে তুলবি আচ্ছা বাসায় গেছে, আমি তো শেয়ার করছি। কিন্তু ও যে বললো 15-20 বার গেছে, এটা ঠিক না, এটা ঠিক না। আমার হয়তো বছরে একবার গেছে কিনা তাও ঠিক না। আমার বাড়িতে 2-3 দিনের বেশি সে যায় না। সে তার পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে গেছে। আর একদিন ওই যে বললাম যে আনন্দকে, স্যার আমি ছিলাম না মাঝে, স্যার বাইরে গেছিলাম। কি ওই যে ওয়াকিলের ব্যাপারটা, হ্যাঁ ওয়াকিল ঠিক স্যার আপনার বাসায় গিয়েছে স্যার? হ্যাঁ আমার বাড়ি গেছে, কয়েকবার স্যার? আমার ওয়ার্কার 2-3 বার হয়তো গেছে আর কি। কিন্তু ও যে বললো 15 বার 20 বার গেছে, ছিলাম না, এগুলো ঠিক না। 15-20 বার কে বললাম? আমি তো ও ছিলাম বললো, বাইরে। বলছে নাকি স্যার? ও কিন্তু বললো, হ্যাঁ এটা ঠিক না। সে তো মনে হয় তাকে স্যার মেলা আগে জিজ্ঞেস করেছিলাম, সে তো খুব অ্যাসিওরই বলছে যে আমি না, এটা হি ইজ লাইং। আর আনবির আমার ওখানে গেছে 3 দিন। প্রথম দিন ইন্ট্রোডাকশনের জন্য আমার সঙ্গে পরিচয় ছিল না। আর 2 দিন আসছে, সে কোনো ক্যাশ টাকা দেয় নাই, সে চেক দিয়েছে। ওয়াকিল কিনে আনছিল। হ্যাঁ তো স্যার ওয়াকিল, আমি একটু বাইরে স্যার এই যে স্মল ওয়াশের জন্য বাইরে গেছিলাম, তো ওয়াকিল যে সমস্ত কথা বলেছে স্যার আপনার সামনে তো বলবো, হ্যাঁ, কি এটা সব মিথ্যা কথা বলেছে। মিথ্যা তো বলে স্যার? আপনার দলের কর্মী এখন ভিক্টিমাইজ করার তার কি লাভ? হ্যাঁ, আপনাকে সে বাঁচার জন্য না, বাঁচতে তো বলে তো তাকে সব আছে তাকে। সে মনে করছে হয়তো সে ইয়ে পাবে, না স্যার সেটা তো কিন্তু এটা সত্য না। আমি যেটা বলছি, আমি রিয়াল খবরটা বলছি যে 3 দিন গিয়েছে আমার কাছে আনবি। না, সে তো বললো যে স্যার যে তার যে হিসাব মতে স্যার 44 মাস। মানে এতদিন আমার কাছে যায়নি তো, সে তো আমার কাছে যায়নি। বললাম যে আমার কাছে সে 3 দিন গেছে। তা আপনার নাম কি? আচ্ছা স্যার, এখানে আছেন, ঠিক আছে? আপনার কাছে কিছু ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবেন। হ্যাঁ, আপনি একটু স্যারকে এই জিনিসটা বলেন যে যে আপনার আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন কিংবা আছেন, হ্যাঁ, উনি একটা ডেডলাইন সম্পর্কে বলেছিলেন, ওইটা সম্পর্কে একটু বলেন স্যার। স্যার, এপ্রিল 30 তারিখে একটা ডেডলাইন দিয়েছিল। জোরে কথা বলেন একটু। এপ্রিল 30 তারিখে একটা ডেডলাইন দিয়েছিল রবিল সাহেব। একটা মিনিট বলেন। এপ্রিলের 30 তারিখের একটা ডেডলাইন দিয়েছিল রবিল সাহেব, বিএনপি প্রথম ঘটনার জন্য স্যার। সেখানে এটার লিডারশিপে ছিল শেখ হাসিনা, রবিল সাহেব ছিল ওনার সহযোগী এবং মুখপাত্র, এবং সেখানে হেনা সাহেব ছিল 36 জন এমপি বিরোধী দল থেকে, সরকারি দল থেকে বিরোধী দলে নেওয়া, এবং মাইন বি চৌধুরী সাহেব কথা ছিল 25 থেকে 30 জন এমপি আনার। আর আওয়ামী লীগ বলছিল যে 70 কোটি টাকা, হেনা সাহেব বলছিল আওয়ামী লীগকে 70 কোটি টাকা লাগবে 70 জন এমপি। সেখানে আমাকেও বলছিল 1 কোটি টাকা দেওয়ার জন্য। আমি বলছি ঠিক আছে, যদি প্রয়োজনে আমি দেবো। কিন্তু পরে স্যার এটা আর ম্যাটেরিয়ালাইজ হয় নাই, দেখি আর নেয় নাই। সেই সাথে আরও লোকজন ছিল, বাবুল সাহেব, যেগুলি বলা হচ্ছিল যে বাবুল সাহেবের দিবে, সাপাল সাহেবের দিবে, তারপরে হারুন সাহেবের দিবে, এরকম আরও কিছু নাম টাম ছিল, যারা মিলে 70 কোটি টাকা আরও আওয়ামী লীগকে 70 কোটি টাকা পুড়ে দিবে। আচ্ছা, এখানে এটা ছিল ঠিক। আর প্রশিকা, আপনার নামে না, প্রশিকা একসাথে আপনার প্রায় 10 লক্ষ লোক ঢাকা শহরে আনার কথা একই সাথে, স্যার, যেন কাগজ কনফিউশন করে যেন সরকারের প্রথম করাইতে পারে স্যার। এটার সাথে ডেডলাইনের সম্পর্কটা কি বুঝলাম না। এর মাঝে সরকারের পতন হবে, ডেডলাইনটা তো 30 তারিখ, এর ভিতরে এই কাজগুলো করবে স্যার। মানে একটা অরাজকতার সৃষ্টি একটা করবে। অরাজকতা সৃষ্টি করে 10 লক্ষ লোক আনে। আচ্ছা, এখানে এমপিদের রোলটা কি হবে? এমপিদের হলো স্যার বিদ্রোহ করা বিএনপির ভিতরে। আচ্ছা, 70 জন হইলো, কাকে দায়িত্ব দিয়েছে? হেনা সাহেব বলছে 70 জন, আর মাইজুদ্দি সাহেব বলছিল প্রথমে 10 জন, পরে আরো 15 জন। আচ্ছা, পরিকল্পনাটা প্রথম কোথায় হলো? এই আলোচনা, প্রাথমিক আলোচনা, পরিকল্পনা
স্যার এটা আওয়ামী লীগের থেকে আসছে, শেখ হাসিনা থেকে আসছে। আচ্ছা, তো সেই ওনারা আসছে মানে এটা কবে নাগাদ আপনি জানতে পারলেন বা? আমরা শুনছি স্যার এটা মার্চের প্রথম দিকে যে এরকম একটা ডেডলাইন দিবে। আচ্ছা আমাদের সাথেও এই বিষয়ে কথাবার্তা বলছে স্যার। আচ্ছা, তো এটা কে কথা বলছে আপনার সাথে? জহির সাহেব বলছে আপনাকে? দলিল সাহেবের সাথে একদিন এমনি কথা হচ্ছে, তো বলছে একটু খোঁজখবর রাখেন, যে কথাবার্তা বলতেছি এটা হেনা সাহেবের লোক যোগাযোগ করবেন স্যার। তাই? আর টাকার ব্যাপারে কি জহির সাহেব আপনি কিছু বলছিল? না, এটা হেনা সাহেব বলছে স্যার। হেনা সাহেব বলছে, আর জহির সাহেব বলছে হেনা সাহেবের সাথে যোগাযোগ রাখার জন্য। আর জহির সাহেব বলছে এই ডেডলাইনের ব্যাপারে আপনারা হেনা সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, হেনা সাহেবের কাজ করবে, একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করতে হবে। উনি এটা উল্লেখ করছে যে সরকার পতনের ব্যাপারে কাজ করতে হবে। জি স্যার। আর কিছু কি বলছিলেন উনি মনে করে আপনি? তো যা কাজ করতে হয় এটার জন্য সহযোগিতা করে দেবো। সহজে করতে বলছে? ওইটা কি আপনাকে কিভাবে বলছে উনি? ওনার বাসায় ডেকে না না ওনার স্যার, অফিসে? একদিন তার সোনাগাঁওতে দেখা হয়েছিল, তখন বলছিল সোনাগাঁওতে উনি মিটিংয়ে যাচ্ছিল, হ্যাঁ, আমি সব কপি পেতে সাইডে বসে থাকছি। ও একসাথে বসছিলেন, জি স্যার। তখন বলছিল এটা? উনি জাস্ট 2 মিনিটে কথাটা বলছে, আচ্ছা। তারপরে করে হেনা ভাই আমার সাথে কথা বলছে। হেনা ভাই সাথে তো আমার এমন জানাশোনা ছিল। আচ্ছা, বুঝতে পারছি। ওই হেনা ভাইকে সব আগে বলা ছিল। জি স্যার। হেনাবাইটা কে? হেনা এমপি স্যার, আবু হেনা এমপি। কোথাকার? উনি বাগমারার এমপি স্যার। রাজশাহী বাগমারা আচ্ছা। আওয়ামী লীগে? না না, উনি বিএনপি স্যার। ও আচ্ছা, ওই বিদ্রোহ করবে এরকম না? উনি তো বিদ্রোহ আচ্ছা, করতে ওনার BNP প্রবলেমটা কি? উনি এরকম চিন্তা ভাবনা মানে জলিল সাহেব কিংবা আওয়ামী লীগের এই প্ল্যানিং এর সাথে কেন পার্টিসিপেট করতে চাই? ওনাদের চিন্তাধারা যেটা আমাকে বলছে আমি সেটা বলতে পারি। হ্যাঁ, বলেন। কি বলে? কারণ আমি তো কোনো এমপি ছিলাম না না স্যার। না, অসুবিধা নেই। ওই এমপি সাহেব বেসিক চিন্তা হলো স্যার, ওনারা মনে করে যে যেসব তারেক সাহেবের প্ররোচনা যেসব মন্ত্রী নেওয়া হয়েছে স্যার, এগুলি বেশিরভাগই হয়তো কম শিক্ষিত বা ধরেন কম এক্সপিরিয়েন্স অথবা একটু সন্ত্রাসী টাইপের স্যার। আর হেনা সাহেব মনে করে যে ধরেন উনি বা আরও কিছু লোক আছে, যেমন শহীদ মঞ্জুর হোসেন মারা গেছেন উনি স্যার, এনারা উনি আগে মন্ত্রী ছিল, তারপরে হেনা সাহেব স্যার বেশ শিক্ষিত মেম্বার ছিল। তো এই ধরনের লোক না নেওয়াতে এমনকি এই ধরনের লোকদের স্টেন্ডিং কমিটি তো ঠিকমতো স্যার আপনার ওই যে প্লেস করা হবে, তার জন্য ওনারা খুব চিন্তিত ছিল। ওনারা মনে করে যে তারা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারতো বুঝতে পারছি। সেটা। আর ওনারা বলছে দলে সাকসেসফুল হতো স্যার, হ্যাঁ তাহলে ওনারা আবার জায়গায় আওয়ামী লীগের সাথে জয়েন করি হ্যাঁ, বা একটা নতুন সরকার গঠন করা একটা পরিকল্পনা কানে আমার দিছিল স্যার। আচ্ছা, বুঝতে পারছি। না ঠিক আছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার কথার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, এই যে আপনার 70 জন এমপির কথা বললেন, হ্যাঁ, স্যার তারপর আপনি বললেন মাহিবি চৌধুরী ইনিশিয়ালি কতজন আনবে? ওরা বলছিল ইনিশিয়ালি 10 জন, হুম, তারপরে আরো 12 জন, আরো আরো 12-15 জন, মানে 25 জন। ঠিক আছে, 70 আর 25 কত? 95। 100 মতো হওয়ার কথা ছিল। আচ্ছা, 100। আর আওয়ামী লীগের তৎকালীন আপনার মেম্বার অফ পার্লামেন্ট কতজন ছিল? তার অ্যাবাউট 65 টাইপ হবে স্যার। এরা মিলে হেল্প করছিল, তাতে মেজরিটি হয় স্যার। মেজরিটি হয়, তার মানে কি সংসদ ভেঙে দেওয়ার একটা প্ল্যান ছিল? ইজ ইট? সংসদ ব্যাংকে দেবো আমি যেটা আমার কানে শুনছি স্যার, সেটা হলো ওনারা আরেকটা কোয়ালিশন সরকার করা। আচ্ছা আচ্ছা, আরেকটা কোয়ালিশন সরকার। তারপরে যদি না করতে পারে হয়তো ভাঙতে পারে। আচ্ছা, এটা আপনি একটু আমাকে এটা বলেন তো, আপনি যে কানে শুনছেন, কার কাছ থেকে আপনি কানে শুনছেন? আমি স্যার একটু হেনা ভাই বলেন। বলতো, হেনা সাহেব বলতো স্যার। হেনা সাহেব বলছেন। কারণ হেনা সাহেব তো লিডার এদিকে। মানে আপনার সাথে কি এই যে আওয়ামী লীগের কার সাথে কি, আপনার তো একজন ব্যবসায়ী, আপনার তো কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, তা আপনি আওয়ামী লীগের সাথে কার সাথে আপনার ভালো সম্পর্ক ছিল? স্যার আমার যদি না করেন, আমার শেখ হাসিনা থেকে আরম্ভ করি হ্যাঁ, সবাই সাথে ভালো সম্পর্ক ছিল। আচ্ছা। কিন্তু যখন আমি 1996 যখন বিএনপিতে আসলাম, মেয়র নমিনেশন শুরু করার পরে আচ্ছা, এরা স্যার আমার সাথে আর বেশি কথা বলতো না। আমার দাওয়াতও আসতো না, পাবলিকলি দেখা হলে 2-4টা কথা বলতো, আর বেশিরভাগ আমার বিরুদ্ধে কথা বলতো স্যার। আচ্ছা, আপনি আওয়ামী লীগের আমলে 96 এ কি কি কাজ করেছেন একটু স্যারকে বলেন তো, পক্ষে, আওয়ামী লীগের পক্ষে আর কি স্যার। স্যার 1994 থেকে হ্যাঁ। 1994 জুন থেকে 1996 এর ইলেকশনের 1 মাস পর পর্যন্ত হ্যাঁ, কি কি করেছেন একটু বলেন তো স্যারকে। আমি স্যার প্রথম আওয়ামী লীগের ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল করেছি। আচ্ছা, আমার বাসা IMF মিটিং করা যে 3 বার, আচ্ছা, ওই
দুইটা শেখ হাসিনা। আমার বাসা ওয়ার্ল্ড ব্যাংকের হেডের মিটিং করাইতে তখন সে এখানে বেলারুস গেছে, তাকে মনে হচ্ছে 4বার। আওয়ামী লীগের ইকোনমিক পলিসি আমি বানাই দিয়েছি ওয়াশিংটনে, IMF, বাংলা এবং ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের যে ইকোনমিক্সগুলো আছে স্যার, ওদেরকে দিয়ে ওদের ইকোনমিক পলিসি বানায়, সেই ইকোনমিক পলিসিকে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা আমি পক্ষে করাইছি স্যার। তারপরে আওয়ামী লীগের রাজ্জাক সাহেব আর আওয়ামী লীগে একত্র করাই দিয়েছে যে আমার বাসায়। এখন তার বললে তো হাজারো কাজ, আমি আওয়ামী লীগের প্রত্যেকটা এবার শেখ হাসিনার মুভমেন্টও আমি টাইপ করে দিয়েছি কীভাবে ইলেকশন ক্যাম্পেইন করবো। তারপরে এখন স্যার ইলেকশন ক্যাম্পেইনে যা করতে সবই করছি স্যার আমি স্ট্র্যাটেজিস্ট। আচ্ছা ঠিক আছে, ইলেকশন বাতিলের ব্যাপারে আপনার কিছু কন্ট্রিবিউশন ছিল বোধহয়? কন্ট্রিবিউশন তো পুরাই ছিল স্যার। বলেন তো একটু। ইলেকশন আমি মনে করি পন্ডিবাবুর ইলেকশন ওয়াজ লেজিটিমেট ইলেকশন। সো স্যার এই যত আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে নেগোসিয়েশন করছি আমি ডেভিড মেরিলের সাথে, আমি শেখ হাসিনা একদিকে, ডেভিড মেরিল আর 5 জন একদিকে স্যার। 6:30 শুরু করছি নেগোসিয়েশন, 3টা শেষ করছি। তো ওই নেগোসিয়েশনের প্রেক্ষিতে শেখ হাসিনা মেনে গেছে এটা বসবে, এর নাম কি স্যার, পার্লামেন্টটা বসবে, বসে এই অ্যামেন্ডমেন্টটা করবে, করে পার্লামেন্ট বাতিল ঘোষণা করবে। বিরাট বড় কন্ট্রিবিউশন ছিল। তারপর স্যার এরপরে আমি এই ওই থেকে আরম্ভ করি স্যার। আমি ইলেকশন, আমি ক্যাম্পেইনের সময় স্যার আমি মনে করেন মানে আপনি যা দেখতে বলেন আর কি স্যার, আমি তার কি বলবো, আমি 24 ঘন্টা ওইখানেই কাজ করতাম। আর এই সাহায্য করেন নাই, কারণ এটা তো পৃথিবীতে নিয়ম আছে যে সবসময় পলিটিক্যাল পার্টির ব্যবসায়ীরা বিভিন্নভাবে সাহায্য করে, তা লিগাল ভাবেও করে। এবার আপনি সাহায্য করেন না আওয়ামী লীগকে? আমি তো সবার থেকে পয়সা উঠে দিয়েছি স্যার। তাই না? ওই এখানে ইলেকশনের জন্য ওইটাই বলছি। হ্যাঁ, আমি 10,000 টাকা উঠে দিয়েছি স্যার। আচ্ছা, আমি 2 লাখ টাকা উঠে দিয়েছি। আমি কোনো বড়গুলো উঠে দিয়েছি না না ঠিক আছে। স্যার আমি এমন কোনো লোক নাই ঢাকা শহরে ব্যবসায়ী যার কাছে আমি যাইনি। টাকাগুলো কার কাছে দিতেন? সব শেখ হাসিনা স্যার। শেখ হাসিনা সরাসরি দিতেন? সরাসরি শেখ হাসিনা কি মানে ওইখানে স্যার একটা ওই স্যার হাত তো লাগতে পারবে না, ওখানে স্যার একটা জায়গা ছিল স্যার, ওইখানে টাকা রাখা হইতো স্যার। আর তাকে কতদিন উনি ঠিক করবে এগুলি স্যার আমরা ওনার বাসায় যেয়ে দিয়ে আসতেন? বাসায় স্যার সব। চেক এন্ড ব্যালেন্সটা কিভাবে রাখতেন? স্যার ওখানে কোনো এগুলিতে কোনো এইসব পার্টিতে কোনো চেকস এন্ড ব্যালেন্স খালি আপনি দিবেন, খরচ করবেন। টাকাটা যদি আমি মাইরা দেই মানে দিবেন তো। আচ্ছা ঠিক আছে, আমি আসলে উনি অনেক কোঅপারেট করছেন। না আমার বলার নাই, উনি খুব সুন্দর কোঅপারেট করেছেন। ওনার জন্য স্বাস্থ্যের দিকে, ওষুধ খাওয়া দাওয়ার দিকে খেয়াল নিও। হ্যাঁ ঠিক আছে, আপনি ওনাদের সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে কথা হয়নি। আমার কথা হলো যে শুধু স্যার জাস্ট 1 মিনিট স্যার। স্যার আমি কয়েকটা জিনিস মিস করেছি, আবার একটু প্রথম থেকে স্যার। না আপনি আবার বলেন, কিন্তু একটু ভালো করে বলবেন আর অ্যাভয়েড করেন না। দেখেন আগে আপনি বলছেন কিছুই জানেন না, এখন কিন্তু বলতেছেন শেখ হাসিনার প্ল্যান। কিছু জানেন না বলে আমি তো সবসময় বলি। আচ্ছা স্যার আমি একটু বাইরে গিয়েছিলাম স্যার, একটু মিস করেছি, একটু কাইন্ডলি একটু আবার স্যার। না এটা উনি যেটা বললেন স্যার, সেই বলার সঙ্গে আমি এটুকু বলতে পারি যে পরিকল্পনাটা টাকার বা এমপি ভাগানোর পরিকল্পনাটা এটা আমার নলেজে ছিল না। আমার দায়িত্ব ছিল বাইরে মুভমেন্টটাকে ডিক্লেয়ার করা, এবং আমি ঘটনাচক্রে যে 30 এপ্রিল যে ডেডলাইনটা, এটা আমার মুখ দিয়ে আসছে এবং ওই কীভাবে আসছে সেটা তো আমি ব্যাখ্যা করেছি। এখন এই যে টাকা পয়সার ব্যাপারটা আমি যে কথা বলেছি আপনাদের, আব্দুল্লাহ মিন্টু আমাদের কিন্তু এককালে ফিনান্স করতো, আমাদের ফিনান্সে সহযোগিতা করতো। এককালে আমাদের ধরেন 90 ইলেকশন আমাদের পরিচালনা করেছিল সে, তারা ফিনান্সগুলো করেছিল, পরিচালনা করেছিল। এবং পরবর্তীকালে যে কথাটা বলে হেনা সাহেবের কথা যেটা বললেন, আমাকে নেত্রী শুধু একটা কথা বললো যে যা করার আমি করতেছি, হেনা আমাদের কোঅর্ডিনেট করতেছি, এটুকু জানি আমি। তারপরে উনি যে কথা বললেন, আমি একদিন সোনাগাঁয়ে একটা মিটিংয়ে যাচ্ছিলাম, দেখলাম যে উনি চা খাচ্ছিলাম, আমাকে ডাকলো যে ভাই বড় ভাই কী করেন, আমি বললাম আমি মিটিংয়ে যাচ্ছি। তখন আমাকে বললো যে এরকম ব্যাপার, উনি যে কথাটা বলে নাই যে আমার কাছে শুনেছে যে হেনার সঙ্গে আলাপ করেন, উনি বলেছেন যে এরকম হেনার সঙ্গে যোগাযোগ করতে বলছে, নেত্রী আপনার কিছু বলে নাই, হ্যাঁ বলছে, তাহলে আপনি হেনার সঙ্গে যোগাযোগ করেন, এইটুকু ঘটনা। এবং এইটা পরিকল্পনাটা যেটা ওই যে কালকে যে কথাটা আমি বলেছি যে আমাদের আন্দোলনের একটা মুখ ছিল, এবং মুভের পিছনে একটা সরকার পদত্যাগ করুক বা সরকার পরিবর্তন হোক, এর একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা
আমার জানা ছিল না। এটা কোঅর্ডিনেট করেছে শেখ হাসিনা, যেটা ওনার কথা আপনারা পেলেন। এখন সেখানে 70 জন এমপি বাগানো, তাদের পেমেন্ট করার ব্যাপারে উনি যে বললেন যে ওনাকে দায়িত্ব দিয়েছিল, উনি টাকা জোগাড় করে দিতেন। তো এই জিনিসগুলো নিশ্চয়ই শেখ হাসিনা পরিকল্পনা ছিল। উনি অনেক পরিকল্পনা করেছেন অন্যকে নিয়ে, আমাদেরকে বলেন। আমাদের শুধু বলেছে যে বাইরের মুভমেন্টটাকে। বুঝলাম না, উনি কাকে সম্বোধন করেছেন? উনি আব্দুল আল মিন্টু সাহেবকে। আচ্ছা আচ্ছা। না, কিন্তু আপনি যে বললেন যে আরো কাকে নিয়ে পরিকল্পনা করেছে, আর কাকে নিয়ে পরিকল্পনা করেছে, সে কে? না, আব্দুল আল মিন্টু তো বললো। না, এটা তো হেনা সাহেব, কিন্তু আপনি বললেন নেত্রী অন্যদেরকে নিয়ে পরিকল্পনা করেছে, এই যে যেটা আপনি জানেন না। এই যে ফিনান্সের ব্যাপারগুলো, আচ্ছা, সেগুলো আমি জানি না। এটা আপনি Finance- কে জানতো এটা? এটা শেখ হাসিনা করেছেন, উনি ডিল করেছেন। সে শেখ হাসিনা কি একা একা করেছে না, কাউকে নিশ্চয় নিয়ে করেছে? উনি পার্টির কাউকে রাখে নাই, উনি নিজে ইনাদেরকে আব্দুল আল মিন্টু সিন্টু, তারপরে আরো যারা যারা আছে, নামগুলো বলেন না আমাদেরকে। আমি অত ডিটেলস জানি না। আব্দুল আল মিন্টুকে ওনার সঙ্গে আলাপ করছে, তারপরে আরো এনজিওর ওই যে কি নাম, ওই প্রশিকার এনজিওর সঙ্গে ডিল করেছে। আমি কালকে বলেছি সাবের হোসেন ডিল করেছে, সে মানুষ সাপ্লাই দিবে। এবং এই জিনিসগুলো শেখ হাসিনা। নামগুলো আমি জিজ্ঞেস করছি আপনাকে, নামগুলো স্পষ্ট করে বলেন। সব নাম তো আমার জানা নাই। কটা জানেন সেটা বলেন। আমি এই যে বললাম যে এগুলো তো আমরাই বলে দিলাম আপনাকে, না, আপনি এগুলো বলেন। আমি কিন্তু ইয়ের কথা, প্রশিকার কথা আমি বলেছি। ওকে, রসিকের কথা স্যার বলেছেন। আমি বলেছি প্রশিকার কথা। তারপর সাবির হোসেন এটা ডিল করেছে। আচ্ছা, তারপর এবং এটা নিয়ে হানিফদের সঙ্গে এটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে, যে পার্টিকে বাদ দিয়ে প্রশিকাকে নিয়ে মুভমেন্টে এভাবে ফাইনাল কালমিনেশনে যাওয়ার পরিকল্পনা। এটা ঠিক আছে, সাবির হোসেন করুক। এটা নিয়ে সাবিরের সঙ্গে আপনার হানিফের এটা নিয়ে, মেয়র হানিফের এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। মেয়র হানিফ মানে সে তো পার্টির প্রেসিডেন্ট। আর আগে ছিল আর ছিল যারা আর্থিক যে সহযোগিতা করতো আর কি, নামগুলো বলেন। যে আর্থিক সহযোগিতা ওনাকে করতো, ধরেন আব্দুল্লাহ আল মিন্টু করতো। হ্যাঁ। তারপরে আপনার ওই যে হারুন সাহেব করতো, তারপরে আব্দুল হারুন, ইসু আব্দুল্লাহ হারুন হ্যাঁ, তারপর? ফিনান্সিয়াল হেল্পগুলো করতো তাকে। আর তারপরে সালমান করতো, সালমান এফ রহমান, সালমান এফ রহমান। আর তারপরে লোটাস কামাল করতো, লোটাস কামাল, হ্যাঁ, আর এরা করতো। আর? এরাই কোঅর্ডিনেট করে নিয়ে আসতো। আচ্ছা, আর এরা কোঅর্ডিনেশন কাছে নিয়ে নিয়ে আসতো। আসতো, নিয়ে শেখ হাসিনার কাছে এই ফান্ডগুলো দিত। শেখ হাসিনা এই ফান্ডগুলো, যেটা উনিও বললেন, কনফার্ম করলেন যে শেখ হাসিনা এটা নিজেই খরচ করতো এবং এখানে জোগাড় করে দেওয়ার দায়িত্ব তাদের, আর খরচ করতেন উনি। স্যার, এখানে কি যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব কি ছিল স্যার? বাবুল এই অর্গানাইজ করার মধ্যে ছিল বলে আমার মনে হয় না। LDB বাবুলের এলডিবিতে পরে আসলো। স্যার, এলডিবিতে সে অ্যাকচুয়ালি বাবুল নবাবগঞ্জে নমিনেশন চেয়েছিল। তো নবাবগঞ্জে আমাদের নমিনেশনটা আমরা তাকে দিতে পারবো না বলে নেত্রী বলে দিয়েছি। নেত্রী বলে দিয়েছে যে আমি দিতে পারবো। তখন সে বলেছিল যে আমি 30 কোটি টাকা দেবো আমাকে নমিনেশন দিলে। নেত্রী বলেছে না, আমি দিতে পারবো না, কারণ ওখানে গতবার জায়গা দিচ্ছে সে অল্প ভোটে ফেল করেছে, তাকে দিতে হবে। তখন যমুনার বাবুল যায় এলডিবিতে জয়েন করে। এলডিবিতে থেকে নমিনেশনের জন্য আমাদের জোটের, যে মহাজোটের, সেই নমিনেশন প্রক্রিয়ায় যমুনার বাবুলের নামটা আসে। কিন্তু এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ নূর আলীকে বাদ দিয়ে বাবুলকে দিতে নেত্রী রাজি হয়নি। নুরুল ম্যাডামকে টাকা দিত? নূর আলী নিশ্চয়ই টাকা দিত। স্যার একটু আমি আসার আগে বোধহয় আপনি স্যারের সাথে কথা বলতেছিলেন একটা ব্যাপারে, যে এই জিনিসগুলো মানে এই যে প্রশিকার লোকজনকে ঢাকায় মুভ করা, এমপিদেরকে ম্যানেজ করা, এটা আপনার না, মানে আপনি এটা লোকজনকে এঙ্গেজ করেন নাই, না, ইউ আর এঙ্গেজ বাই ইয়োর লিডার, জি। মানে শেখ হাসিনা কর্তৃক। জি। আচ্ছা স্যার, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি স্যার। ওই আপনি বলতেছিলেন যে ওই এই যে নীল নকশার বাজেটের অর্থের যোগানে কি শিকদার হসপিটালের কেউ ছিল, সম্পৃক্ত ছিল? সিদ্ধার হসপিটালের যে মালিক, জি স্যার, উনিও ফিনান্স করতো। উনিও ফিনান্স, জি, ফিনান্স করতো শিকদার সাহেব না? সিদ্ধার সাহেব। জয়নুল হক শিকদার। আচ্ছা, এই যে আপনি বললেন এত যে ফাইন্যান্স করতো, এগুলা হিসাব কার কাছে আছে? হিসাব উনি এর কোনো হিসাব কাউকে দিত না, আমরা জানি না। উনি নিজে খরচ করতেন, নিজে নিতেন, নিজে ডিস্ট্রিবিউট করতেন। তা আপনি ওনাকে বলেন নাই যে নেত্রী, এটা তো একটা অপরাধ, সরকার যে কোনো একটা অর্থের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত,
অ্যাকাউন্টেবিলিটি না থাকলে সেখানে দুর্নীতি আসতে পারে, স্বচ্ছতার একটা সমস্যা হতে পারে। আমরা তাকে এইটুকু বলেছি যে যে টাকাটা আসছে এটাগুলো কোথার থেকে আসছে এটা আমাদের একটু জানলে ভালো হয়। উনি বললেন যে এটা আপনাদের জানা দরকার নেই, উনি পরিষ্কার বলতেন এটা আপনাদের জানা দরকার নেই, ধর আমি চালাই আমাকে চালাতে যান। এই টাকা তো উনি আমরা শুনেছি যে আমেরিকাও অনেক পাচার করেছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি যারা করতে পারে, মানুষের প্রয়োজনে মানুষ করতে পারে, এটা আমি জানি না, যেটা জানি না আমি কনফার্ম তো বলতে পারবো না। আচ্ছা স্যার, ওনার ছেলে শুনেছি খুব বড় একটা বিজনেসম্যান, আচ্ছা, ওই নেত্রীর ছেলে। জয়। হ্যাঁ, জয়। এটা কিভাবে উনি এত বড় একটা বিজনেসম্যান হইলো, বা এটা সম্পর্কে স্যার আপনার ধারণা? জয় বিজনেসম্যান কিনা আমরা জয় জানি, জয় একটা কম্পিউটার ফার্মে চাকরি করে, এটা সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে, এবং ওখানে আপনি বোধহয় বিদেশি পত্র পত্রিকায় দেখেছেন স্যার? হ্যাঁ দেখেছি। তো জানতে এবং জয় এই লোকাল ওখানকার যে আওয়ামী লীগের লিডারশিপ যারা আছে তাদের সঙ্গে মিলে দলের পক্ষে বিভিন্ন জায়গায় লবি করতো, এবং এখান থেকে যদি কোনো ডেপুটেশন যেত ওই ওয়াশিংটনে কথা বলার জন্য, সেই টিমে জয় অন্তর্ভুক্ত হতো, সে যেত। এইভাবে তার ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছিল। এবং পরবর্তীকালে জয় অ্যাকচুয়ালি ইনিশিয়ালি পলিটিক্সে কোনো ইনভলভমেন্ট ছিল না। এই লাস্টে যখন ও আসলো ঢাকায় তার ওয়াইফ বিয়ে করার পরে, তখন তাকে এটা যে রিসিপশনটা দিল, এই রিসিপশনের মাধ্যমে তাকে পলিটিক্যালি অ্যাম্বিশিয়াস করে ফেলা হলো, এবং তখন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা শুরু হলো, অর্গানাইজেশনগুলো তাকে নিয়ে সমাবেশ করলো। তারপরে নেত্রী ঠিক করলো যে ঠিক আছে, তার বাবার যে কনস্টিটিউয়েন্সি রংপুরে, সেখানে পীরগঞ্জে, সেখানে সে গ্রাজুয়ালি নিজে ডুমডুম ওখানে যে মিটিং করেছে, পাবলিক গ্যাদারিংয়ে অ্যাড্রেস করেছে, এবং ধীরে ধীরে তাকে নেত্রী আইডিয়া ছিল আগামী ইলেকশনে তাকে নিয়ে এসে ওইখান থেকে পার্লামেন্টারি ইলেকশন করানো, বা উনি করে পরবর্তীকালে বাই ইলেকশনে ওনাকে করানো। ইট ওয়াজ হার প্ল্যান, এবং সেভাবে তাকে পার্টিতে ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। তা ঠিক আছে স্যার, আমি টাকার উৎসটা মানে যে এটা আমার ক্লিয়ার হলো না স্যার। যেটা আমি শুধু বললাম, টাকা এইভাবে উনি মানে দেশের বাইরে যে ইয়া করে হ্যাঁ ডোনেশন নিয়ে যে টাকাটা হয়েছে, ওইটার মাধ্যমে এত টাকার মালিক হয়েছে। সো স্যার, দিস মানি ইজ আই থিংক দ্য প্রপার্টি অফ আওয়ামী লীগ, কোনো পার্সোনাল কোনো প্রপার্টি হওয়ার কথা না, তাই না স্যার? জি, আচ্ছা, এটা প্রপার্টি অফ আওয়ামী লীগ বাট হওয়া উচিত। স্যার, উনি একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন বোধহয় স্যার, আপনি জানেন বোধহয়? হ্যাঁ স্যার, সিআইবি। জি স্যার। তাই? হ্যাঁ, সিআইবি কবে হলো? ঠিক আছে। ব্যাপারে দেখেছি আচ্ছা, আমি বিদেশি পত্রিকা দেখেছি। যেটা হোক স্যার, আই থিঙ্ক যেটা যে সত্যি যদি সে এত টাকার মালিক হয়ে থাকে, ঠিক আছে, দ্যাট মানি ইজ ফর দা বাংলাদেশ আওয়ামী লীগ। সেটা যদি সেই টাকাটা ওইখানে যে টাকা উঠছে, সেই টাকাটা যদি উঠে থাকে বা সেই টাকাটা যদি থাকে, সেটা তার মালিকানা। এই যে স্যার আপনি বললেন, তারপর ওই যে আরেকজন কে জানি আসলো, মিন্টু সাহেব, ঠিক আছে, আপনার সাথে বসে বললেন যে উনি আপনার স্যার ওই যে টাকা পয়সা দিয়েছেন বিভিন্ন সময়, এটার কোনো চেক এন্ড ব্যালেন্স ছিল না। প্লাস এই যে আপনি যেটা বললেন দেশের বাইরে অনেক ডোনেশন উঠে, ওইটারও কোনো চেক এন্ড ব্যালেন্স থাকে না। এইটা সম্পর্কে আপনার কি হওয়া উচিত মনে হয়? অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। দলের নামে যদি টাকা আসে, সেটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। দলের নামে টাকা তুলবো আর নিজে ব্যক্তির নামে ব্যবহার করবো, এটা নীতি বিরুদ্ধ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা স্যার, 30 এপ্রিলের মাঝে সরকার পতন কিংবা দেশ অচল, ঠিক আছে স্যার? আমি কিন্তু এতদিন সোফার আমার একটা ধারণা ছিল যে স্যার আপনি একটা মুখ ফসকে বোধহয় একটা কথা বলে ফেলেছেন, ঠিক আছে? যেটাই হোক, আমাদের কাছে এখন অনেক যথেষ্ট, আপনি একজনের মুখ থেকে শুনলেনই স্যার, এরকম অনেকেই ইয়া আছে লিখিতভাবে বিভিন্ন ইয়া করেছে স্যার। এখন কথা হলো স্যার, আপনার এখানে দায়িত্বটা কি ছিল? আমার দায়িত্বটা ছিল টু অর্গানাইজ দি পার্টি, টু মোবিলাইজ মুভমেন্ট, এটাই আমার দায়িত্ব ছিল।
আচ্ছা আর ফিনান্স বা এই যে এমপি কেনা বেচা করা এগুলো আমার সঙ্গে কোনো ডিসকাস হয় না, এটা উনি নিজে করেছেন। শেখ হাসিনা নিজে উনি করেছেন। শেখ হাসিনা নিজে করেছেন, যেটা আব্দুল্লাহ মিন্টু সাহেব বলে গেল আচ্ছা যে উনি নিজে করেছেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, ওইখানে কার কি দায়িত্ব ছিল এটা আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার। আপনার দায়িত্বটা তো জানলাম স্যার, আর বাকি কাকে কি দায়িত্বটা দিয়েছে স্যার? এগুলো ওই অন্য পলিটিক্যাল যারা লিডার যারা আপনি প্রশিকারটা কথাটা বলেছেন, প্রশিকার বলেছেন যে এটা সাবের এটা ডিল করেছে। ডিল করেছে। আর প্রশিকার যে কাজী ফারুক সাহেব আছে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে লোকজন আনা Mobilize করবে। মোবিলাইজ করবে জি। প্রশিকার লোকদেরকে। জি। এখানে কি আওয়ামী লীগ পার্টিসিপেট করবেন? আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে? আওয়ামী লীগ অ্যাকচুয়ালি ঘটনাটা তো ওইখানেই হয়েছে। তো প্রশিকার যখন প্রশিকারকে দায়িত্ব দিল এবং আওয়ামী লীগকে বলা হলো তোমরা তাদের শুধু সুপারভাইজ করবা, তাদের পার্টিসিপেশনের কথা বলা হলো। যে আমি কালকে যেটা বলেছিলাম 2 দিন আগে ঢাকা মহানগরীর নেতৃত্ব ডেকে যেটা ব্রিফ করা হলো, এই ব্রিফতে ওনারা অসন্তুষ্ট হলো। ওনারা বললো যে প্রশিকারকে দিয়ে যদি সাবের আন্দোলন করতে চায় ঠিক আছে, আমরা নন কভার করে। এটা হানিফা বললো, মায়া বললো। পরে হলো কি ঢাকা সিটির যে অর্গানাইজেশনাল মোবিলাইজেশন সেটা হলো না এবং প্রশিকাও ফেল করলো। তারপরে মুভমেন্টটা ওইখানেই ফেল করে গেল। স্যার, আপনার কি মনে হয় এই যে প্ল্যানিংটা যে ছিল, জি। প্ল্যানিংটাতে কোথায় সবচেয়ে বড় ভুল ছিল? হোয়াট ওয়াজ দা মানে যেটা রং পার্ট, সবচেয়ে বেশি মানে একটা ভুল ছিল, বড় ধরনের ভুল ছিল, এটা কোনটা ছিল? এটা বড় ধরনের একটা ভুল ছিল যে পার্টিকে ইনভলভ না করা আচ্ছা লেটার পার্টে, এটা একটা ভুল ছিল। আর উনি যে কথাগুলো যেটা ওই টাকা দিয়ে এমপি কেনা বেচা করা, এটা আমার মনে হয় যে উনি আরও 2-1জনকে ইনভলভ করলে, পার্লামেন্টে যারা আছে তাদের ইনভলভ করলে জিনিসটা হয়তো কিছু কার্যকর হতো। এককভাবে উনি ডিল করেছেন, এককভাবেই এটা করতে গিয়ে এটার কোঅর্ডিনেশনটা হয়নি। আচ্ছা। এখন স্যার এরকম যে একটু মনে হলো যে অনেককে এখানে বাদ দিয়ে কাজটা করতে চাইছে, কিংবা যে আওয়ামী লীগের যে পলিটিক্যাল লিডার যারা আছে সবাইকে জিনিসটা জানাইতে চায় না। এটার কারণটা কি স্যার, আপনার কি মনে হয়? এটা আমি মনে করি যে এটা জানাতে চায় না। একদিকে হলো যে ওনার ক্রেডিটটা একটা যদি সফল হয় ক্রেডিট হবে, আরটা হলো যে যদি জানায় যদি এটা লিক আউট হয়ে যায় তো আগেই এটা নষ্ট হয়ে যাবে। এই দুটা কারণ হতে পারে। আচ্ছা, হেনা সাহেবের সাথে ইয়াটা কিভাবে হলো, ডিলিংসটা কিভাবে হলো, এটা একটু সম্পর্কে যদি স্যার বলেন। এটা বলতে পারবো না। হেনা সাহেবের সঙ্গে নেত্রীর অ্যাকচুয়ালি হেনা আমাদের একসময় নমিনি ছিল। আচ্ছা স্যার। তার পরবর্তীকালে সে বিএনপিতে যায়। আচ্ছা স্যার। বিএনপি যাওয়ার পরে এমপি হওয়ার পরে তারপরে ওই হেনা সাহেবের ওইখানে কিছু অসন্তুষ্টির কারণে হেনা সাহেব এদিক ওদিক চেষ্টা করতেছিল যাওয়া বা তার অসন্তুষ্টটাকে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সে চেষ্টা করতেছিল। এই সুবাদেই নেত্রীর সঙ্গে তার যোগাযোগ হয় এবং নেত্রীর সঙ্গে যোগাযোগ হয় পার্সোনাল লেভেলে যোগাযোগ করে তখন তার সঙ্গে যে কথাটা বললো আব্দুল্লাহ ভাই সেই কথাগুলো কার্যকর করার চেষ্টা করেছে। এর সঙ্গে থার্ড কোনো ফোর্স বা থার্ড কোনো ব্যক্তি এর সঙ্গে সম্পৃক্ত হলে আমার মনে হয় যে এটাকে আরও বেশি বিস্তৃতভাবে করতে পারত। তাকে না করার কারণে এই এককভাবে ওখানে গিয়ে এটা ফ্লপ করে গেছে। আচ্ছা স্যার, এই ইয়া সাহেব যে আছে, সে আব্দুল্লাহ মিন্টু সাহেব বলতেছে যে এখানে মানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল স্যার, মানে এখানে কন্ট্রিবিউশন ছিল সবচেয়ে বেশি হচ্ছে স্যার আবু হেনা সাহেবের, আপনার এবং এটা বলতেছিল, হ্যাঁ মেইনলি এই দুইজন। বাট আপনার কি মনে হয় এখানে স্যার মেইন মানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য কার? না, অ্যাকচুয়ালি লাস্ট মুহূর্তে প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাকে পলিটিক্যাল সাইড মোবিলাইজেশনের কথা বলা হয়েছে, প্রোগ্রামগুলো বলতে বলা হয়েছে, আমি বলেছি। কিন্তু লাস্ট যেদিন মোবিলাইজেশনের যে কথাটা হলো সেটা হলো এটাকে আমাকে অ্যাভয়েড করে সাবেরকে দিয়ে আপনার প্রশিকার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা করা হয়েছে। এটা আমি কী করে জানলাম, যখন এই যে এই লাস্ট এই যে ফেব্রুয়ারিতে জানুয়ারি যে ইলেকশনের আগে এয়ারটেল গভর্নমেন্ট এগেন্সে যেটা আন্দোলন হচ্ছিল, এই সময় একদিন আমাদের এই ফারুক সাহেব আমার কাছে আসে
বলে- রসিকার যে ইয়া হ্যাঁ, ছিলেন, কাজী প্রধান ফারুক। ছিলেন, কাজী উনি ফারুক। বলেন যে আমি আপনাদের এই আন্দোলনে আমি অংশীদার থাকতে চাই। স্যার, তা আমি বলেছিলাম যে আপনি অংশীদারটা আপনি তো একবার ফ্লপ করাইছেন, আবার সেভাবে ফ্লপ করাবেন নাকি? তো বলে আপনার সঙ্গে তো আমার আলাপ হয় না। আমি যে আপনার সঙ্গে আমার সঙ্গে আলাপ না হয় আমাদের দলের লোকের সঙ্গে আপনার আলাপ হয়েছে এবং আপনি ফ্লপ করেছেন। এটা এই সে তো বলেছে আপনার সাথে আলাপ হয়নি, তখন আপনি জিজ্ঞেস করেন নাই যে আপনার কার সাথে আলাপ আমি তো হয়েছে? জানি আলাপ হয়েছে সাবেরের সঙ্গে, আমি সেটা বলেছি তাকে যে সাবেরের সঙ্গে তো আপনি আলাপ করে এটা করেছেন, আমাদেরকে অ্যাভয়েড করে, সে তো ফ্লপ করেছেন। আবার কি ওরকম কথা বলে আপনার সেই বিষয়টা আপনি এমনি আন্দোলনে শরিক করতে চাচ্ছেন, আন্দোলনে শরিক হন, কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে কোনো প্রোগ্রাম কর্মসূচি আমরা নেব না। স্যার, that is good, স্যার। আচ্ছা, এই যে বিএনপির কিছু স্যার এমপি যারা একটু ক্ষুব্ধ ছিল বিএনপির প্রতি কিংবা তারেক সাহেবের প্রতি কিংবা খালেদা জিয়ার প্রতি, তারাই মেনলি শেখ হাসিনা তথা আপনাদের স্যার ইয়া ছিল, টার্গেট ছিল। এখন এরা কেন ক্ষুব্ধ ছিল আপনার কি মনে হয় স্যার? অ্যাকচুয়ালি ওখানে আচ্ছা, আব্দুল আওয়াল মিন্টু সাহেব একটা কথা বলেছে যেরকম যে তারেক জিয়া সাহেবকে খালেদা জিয়া উনি একটা ব্যাপক ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, যার ফলে সে দরাগে সরাগেন করা শুরু করছিল, সিনিয়রিটি জুনিয়রিটি কোনো কিছুই মানতো না। হ্যাঁ, যার ফলে যে টেন্সটা চলে আসছিল এতদিন, যে আমাদের রাজনৈতিক নেতারা দেখা যেত বিভিন্ন সময় দুর্নীতি করতো, এটা সেটা করতো, হ্যাঁ, কিংবা কিছু ফেসিলিটি নিতে চাইতো, ওইখানে যা দেখা যেত যে তারেক জিয়া সাহেব কিংবা মামুন সাহেব যা ভাগ বসাইতো, এগুলো পারে নাই কারণে কি তারা ক্ষুব্ধ হয়ে আপনাদের সাথে মানে তাল মিলাইতে তারা অ্যাকচুয়ালি আবার আমি যেটা মনে করি তারা নেগলেক্টেড ফিল করেছে। যারা এখানে হেনা সাহেব তিনি কিন্তু এনবিআর এর মেম্বার ছিলেন, কাস্টমসের এনবিআর এর মেম্বার ছিলেন এবং বড় অফিসার ছিলেন। তো তিনি স্বভাবতভাবে উনি আশা করেছিলেন যে তাকে একটা কোনো মিনিস্টারিয়াল দায়িত্ব দেওয়া হবে, কিন্তু সেটার থেকে সে বঞ্চিত হয়েছে। এই ক্ষোভটা তার ছিল এবং এই ক্ষোভের সঙ্গে আরও অনেকে হয়তো তার সঙ্গে সেই কারণ বিক্ষুব্ধ ছিল বিএনপির বহু এমপি যারা পার্সোনাল লেভেলে আমাদের সঙ্গে কথা বলতে না এখানে পার্টিতে ইয়ে নাই, কথা মূল্য হয় না, কিন্তু পার্টি ছেড়ে আসার মতো এরকম কথা তারা কোনোদিন আমাদের কাছে বলে না। বা আমাদের এমনি বন্ধুবান্ধব যারা আছে তারা বলে যে ভাই এভাবে আর পার্টি করা যাবে না, কীভাবে পদ্ধতি করা যায়, তারেক জিয়ার একক আধিপত্য, তাকে তার আধিপত্য মেনে রাজনীতি করা যাবে না, এর পার্সোনাল লেভেলে অনেকে আমাদের কাছে বলে। এখন সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর দায়িত্বটা হেনা সাহেব নিয়েছিল নেত্রীর সঙ্গে আলাপ করে, এবং সেখানেই সে বলেছে যে কথাটা উনি আব্দুল রহমান মিন্টুভাইও বললেন যে সে বলেছিল যে এদেরকে 70 জন এমপিকে নিয়ে আসতে গেলে 70 লাখ টাকাও লাগতে পারে। নেত্রী সেটা বলেছে ঠিক আছে আমি টাকা দেবো, আমি দেব, এবং সেই টাকাটার জোগাড় করার জন্য আব্দুল্লাহ আল মিন্টুদের সহযোগিতা চেয়েছিলেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, যেরকম আব্দুল আওয়াল মিন্টু সাহেব সে কিছু জিনিস স্বীকার করে নিয়েছে, হ্যাঁ, এখন স্যার আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আব্দুল আওয়াল মিন্টু সাহেব তার সহযোগী নূর আলীকে নিয়ে রাশিয়া থেকে যে MiG-29 কি বিমান কিনলো, যে হ্যাঁ, তারপর দক্ষিণ কোরিয়া হতে যে ফ্রিগেটটা কিনলো, ওইখানে অনেক আর্থিক দুর্নীতি হয়েছে, এটা সম্পর্কে কি স্যার কিছু বলবেন আমাদেরকে? আর্থিক দুর্নীতি হয়েছে আমরা শুনেছি এবং মামলাও আছে, এটা মামলা হয়েছে, মামলা কোর্টে পেন্ডিং আছে। আমরা শুনেছি যেখানে কিছু আর্থিক অনিয়ম হয়েছে, এটা আমরা নেত্রীকে জিজ্ঞাসা করেছি। উনি বললেন যে না, আমি আর্থিক দুর্নীতি বড় আমি সেভ করেছি, আমি নেগোসিয়েশনে অনেক দাম কমে নিয়ে এসেছি, সেই সেভ করেছি, এটা উনি আমাদের বলেছিলেন যে নেগোসিয়েশনে যে দামে ছিল টেন্ডার নেগোসিয়েশনে আমি দাম কমাইছি, এটা উনি আমাদের বলেছিলেন। এবং এই কেনার বেচার মধ্যে সময় ব্যবসায়ীর এই সম্পর্কে নূর আলী, আব্দুল আল মিন্টু এরা জড়িত ছিল। আমাদের এগুলোর ব্যাপারে তো আমাদের সঙ্গে কোনো আলাপ হয়েছে রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলো প্রাইম মিনিস্টার ট্রায়াল উনি করেছেন, সেখানে এরা টেন্ডার দিচ্ছে, এরা নেগোসিয়েট করেছে, তাদের সঙ্গে তার সেই ডিলগুলো হয়েছে, এতে আমাদের কোনো সময় সম্পৃক্ত করেনি। আর স্যার আপনি আমার যেটা মনে হয় যে মিন্টু সাহেব যেটাই বলবো যে স্যার
যে এই যে সরকার পতনের যে নীল নকশাটা ছিল স্যার, এখানে 3টা গ্রুপ ছিল। 3টা গ্রুপের প্রধান ছিল আমার জানা মতে আব্দুল আওয়াল মিন্টু, সে যেটাই বলুক, আমার ধারণা যেটা। আর কয়েক যেরকম এটিওর লোক ছিল, যে কাজী ফারুক সাহেব, তারপর আরেকজন সাবেক সভাপতি ছিল এফডিসিসিআই এর ইউসুফ আব্দুল্লাহ হারুন। এখন আমার ধারণা হলো যে এই যে 3টা গ্রুপ ছিল স্যার, এই গ্রুপের প্রধান ছিল আব্দুল আওয়াল মিন্টু। আপনার এই সম্পর্কে স্যার আপনার আব্দুল্লাহ মিন্টুর একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল, তারা মেয়রের নমিনেশন দিতে চেয়ে তাকে দেয়, সে প্রিপারেশন নেওয়ার পরে তাকে ডিপ্রাইভ করা হয়েছে, এটা তার একটা বিক্ষোভ ছিল। হয়তো সেই বিক্ষোভটাকেও সে ইউটিলাইজ করার চেষ্টা করেছে এই সুযোগে, থাকতে পারে। মানে আমার ধারণা হলো সেই হচ্ছে, সে যদি অন্য কারো কথা বলেছে ঠিক আছে, বাট আমার ধারণা হলো সে বলছে আমি ছিলাম এই ইয়েতে, আমি ছিলাম, এটা সে মেনে নিছে, কোনো সন্দেহ নাই। বাট আমার ধারণা হচ্ছে এই 3টা গ্রুপের প্রধানই ছিল সে। থাকতে পারে, টাকা পয়সা তো লাগবে, তার সেই টাকা পয়সা জোগাড়ের তো সেই মালিক, টাকা পয়সা সবকিছু অর্গানাইজ করতো। এই 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 যে এই ইয়াটা প্ল্যানিংটা সাকসেসফুল করার জন্য কেমন টাকার ইয়া করা হয়েছিল স্যার? আমি যেটা বললাম যে আমি এই এই আচ্ছা। এই লেভেলটা আমার সঙ্গে এখন আলাপ হয়নি। আমাকে সাবেক সাহেব এটার সাথে ইয়া ছিল, সাবেক সাহেব ছিল, ডেন্টিস্ট ছিল, তারা জানে। আচ্ছা। কিন্তু আমাকে এর মধ্যে আমাকে শুধু ফিল্ডে আমার শুধু এই কথাগুলো ছেড়ে দেওয়া বা মবিলাইজ করা বা পলিটিক্যাল মুভমেন্টের ডাক দেওয়া, এইগুলো আমার দায়িত্ব ছিল। যেভাবে উনি বলতেন যে এটা এইভাবে বলেন, এইভাবে বলেন, এইভাবে বলেন, সেভাবে আমরা করতাম। আমি একটু পানি খেতে পারি? হ্যাঁ স্যার, আমি